আমাদের দেশের যে কালচার, দোষারোপ করা, একজন আরেকজন পার্টিকে এক ধরনের গায়েল করার যে চেষ্টা, অভিযোগ, সেটা ইসিকেও এক ধরনের চাপে রাখার জন্য প্রার্থীরা, দলগুলো বিভিন্ন ধরনের অভিযোগ করতেছে। আমাদের দেশে পোস্টাল ব্যালট আগেও ছিল, আর সরকারি কর্মকর্তা, নির্বাচনের রিটার্নিং, প্রিজাইডিং, তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারতো, কিন্তু প্রচার ছিল না। সেই জন্য আসলে এই পোস্টাল ব্যালটটা কনসেপ্টটা আমাদের এখানে নতুন হচ্ছে। দ্বৈত নাগরিক জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এর মাঝেই প্রার্থীদের যাচাই বাছাই শেষে প্রাথমিক যে প্রার্থিতা সেটি শেষ হয়েছে। আজকে সেটার শেষ দিন ছিল। আজকের পডকাস্টে স্বাগত জানাচ্ছি আমি তুহিনকান্তি দাস। আমার সঙ্গে আছে সহকর্মী তানিম ভাই। আমরা আজকে আলোচনা করব আসলে কি হচ্ছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে, বিএনপি একগাদা অভিযোগ নিয়ে গিয়েছেন। সব মিলিয়ে আসলে কী অবস্থা, কি অভিযোগ দলগুলো আসলে নির্বাচন কমিশনের কাছে করেছে সে বিষয়ে জানবো। তানিম ভাই, স্বাগত জানাচ্ছি। কি অভিযোগ আসলে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি প্লাস অন্যান্য দলগুলো আসলে মোটা দাগে কি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে গিয়েছে একটু যদি বলেন। গত ডিসেম্বরে যে তফসিল ঘোষণা করলো, এর মাধ্যমে, তফসিলের মাধ্যমে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢামাডোলে আমরা প্রবেশ করেছি। গত 29শে ডিসেম্বর নির্বাচনের জন্য প্রার্থিতা মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। সেদিন আমাদের যে নির্বাচনে অংশগ্রহণকারী দল, স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেছে। এরপরেই যাচাই বাছাই শুরু হয়েছে। সেখানে আসলে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তারা অনেকেই অনেক প্রার্থী, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন অনেক ক্ষেত্রে তারা 100% স্বাক্ষরের ক্ষেত্রে অনেকের বাতিল হয়ে গেছে, এবং জামাতের বাতিল হয়েছে 9 জনের মতো বাতিল হয়েছে 276 জনের মধ্যে। এর মধ্যে ছিল যে ঋণখেলাপি ছিল, তারপরে দ্বৈত নাগরিকত্ব ছিল, বিএনপিরও একাধিক বাদ পড়েছিল তখন ঋণখেলাপির অভিযোগে। তারপরে ইসির যে যাচাই বাছাইয়ের বিরুদ্ধে শুনানি হয়েছে, যে শুনানি শুরু হলো। শুনানি থেকেই আসলে আপিল যেদিন থেকে শুরু হলো, আপনি হয়তো জানেন গত সপ্তাহ থেকে আপিল শুরু হয়েছে। আপিল শুরু হওয়ার পর থেকেই যেখানে শুনানিতে অনেকের প্রার্থিতা বাতিল হয়েছে। রাজনৈতিক দলগুলো আসলে আমাদের দেশের যে কালচার, যে দোষারোপ করা, একজন আরেকজন পার্টিকে এক ধরনের গায়েল করার যে চেষ্টা, অভিযোগ, সেটা ইসিকেও এক ধরনের চাপে রাখার জন্য প্রার্থীরা, দলগুলো বিভিন্ন ধরনের অভিযোগ করতেছে। এর মধ্যে আছে যে অনেকে অভিযোগ করতেছে রিটার্নিং কর্মকর্তারা আপিল যাচাই বাছাইয়ের সময় যে তারা পক্ষপাতিত্ব করছে। বিশেষ করে এই অভিযোগটা জামাত, এনসিপি, বিএনপির যারা বিপক্ষের যে দলগুলো তারা বেশি করেছে। তাদের দাবি ছিল যে রিটার্নিং কর্মকর্তারা, যে সংশ্লিষ্ট জেলার যে রিটার্নিং করে, তারা একটা দলের পক্ষে হয়ে কাজ করেছে। তারপর হলো যে তারা পক্ষপাতিত্ব করেছে। আবার নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে কথা বলেছে। আপনি হয়তো জানেন যে পোস্টাল ব্যালট, হয়তো এই পোস্টাল ব্যালট হয়তো আপনি জানেন না যে আমাদের দেশে পোস্টাল ব্যালট আগেও ছিল। সেটা ছিল যে আপনার পোস্টাল ব্যালটটা ছিল যে আমাদের দেশে যারা নির্বাচনের সংশ্লিষ্ট, ধরেন আপনার সরকারি কর্মকর্তা, নির্বাচনের রিটার্নিং, প্রিজাইডিং, তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারত, কিন্তু সেটা আমাদের প্রচলন, প্রচার ছিল না। সেই জন্য আসলে এই পোস্টাল ব্যালটটা কনসেপ্টটা আমাদের এখানে নতুন হচ্ছে। বিএনপির আসলে মূল অভিযোগগুলো আজকেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু অভিযোগ দিয়েছেন, এবং আজকে কিন্তু সারা দিন ধরেই নির্বাচন কমিশনের যে সামনের জায়গাটি সেখানে বিক্ষুব্ধ অবস্থান নিয়েছিল ছাত্রদল। তো এই যে একেবারে টোটাল যে মোটা দাগে কয়েকটা অভিযোগ, এবং তার বিপরীতে আমরা দেখছি জামায়াতে ইসলামে কিন্তু অভিযোগ দিয়েছে এবং এনসিপি অভিযোগ দিয়েছে, কিংবা অন্যান্য দল। বিএনপির বিরুদ্ধে এতদিন যে জামাত সহ যেসব পার্টিগুলো অভিযোগ করছে ইসি পক্ষপাতিত্ব বিএনপির পক্ষে হয়ে পক্ষে, বিএনপি এখন কাউন্টার সেই অভিযোগটা বলতেছে যে তারা ইসি ওই পক্ষপাতিত্ব করছে এই ইয়াগুলার। তারপর বিএনপির যে দাবি ইয়ার মধ্যে আছে পোস্টাল ব্যালট নিয়ে। হয়তো আপনি দেখেছেন যে আমাদের গত কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহরাইন এবং ওমানের যে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে, একসাথে কয়েকজন প্রবাসীর পোস্টাল ব্যালট নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এবং তারপরে কিন্তু বিএনপি সেইটা নিয়ে কিন্তু অভিযোগ করেছে। বিএনপি আবার একটা অভিযোগ করেছিল যে পোস্টাল ব্যালটে যে আপনি দেখেছেন যে মার্কা, প্রতীক, যেটা আপনি হয়তো জানেন না যে বিদেশে যে ইয়াগুলো গিয়েছে, ব্যালটগুলো গিয়েছে, সেখানে আমাদের যে নির্বাচনে যে প্রতীকগুলো আছে
সবগুলো প্রতীকের ইয়া পাঠিয়ে দিয়েছে। ধরুন আপনি ঢাকা 11, আমরা এখন ঢাকা 11 আছি, ঢাকা 11-র জন্য হয়তো আপনি এখন প্রার্থী আছে 6 জন 7 জন, জামাতের প্রার্থী না, এখানে এনসিপি জামাতকে ছেড়ে দিছে, জামাত এনসিপিকে ছেড়ে দিছে, এখানে শাপলা নাহিদ ইসলাম এখানকার প্রার্থী। কিন্তু ঢাকা 11-র জন্য যে পোস্টাল ব্যালটটা বিদেশে গিয়েছে সে কিন্তু জামাতেরও প্রতীক আছে, হয় 100 যে যতগুলো নির্বাচনী প্রতীক আছে সবগুলো আছে। বিএনপি একটা অভিযোগ হলো যে পোস্টাল ব্যালটে তাদের যে ধানের শীষ প্রতীকটা, এটা একটা ভাঁজের যে একটা ভাঁজের নিচে, মানে তার মানে হচ্ছে যে পোস্টাল ব্যালট ঘিরে দুইটা অভিযোগ আছে। একটা অভিযোগ হচ্ছে যে পোস্টাল ব্যালটটা আসলে টোটাল প্রক্রিয়াটা নিয়ে, আরেকটা হচ্ছে পোস্টাল ব্যালটের যে প্রতীক যেখানে হচ্ছে আছে সেই জায়গায় আসলে তাদের মার্কাটা এমন একটা জায়গায় দেওয়া হয়েছে যেটা হচ্ছে যে চোখে পড়বে না, কিংবা তারা মনে করছেন এখানে পক্ষপাতিত্ব করেছে। এবং বিএনপি আসলে আরেকটা বিষয়, জামাতকে নিয়ে যে বিএনপি যে অভিযোগগুলো আছে, আজকে বিএনপি জামাতের নাম ধরেই অভিযোগ করেছে যে তারা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে ধর্মের কথা বলছে, যে এবং বিএনপি একটা বড় অভিযোগ করেছে যেটা হলো যে এনআইডি নাম্বার ভোটারদের, তারপর বিকাশ নাম্বার, মুঠো নাম্বার সংগ্রহ করছে। এবং বিএনপির পক্ষ থেকে বলছে এটা একটা ক্রিমিনাল অফেন্স। এটা আসলে মানে যদি ঘটে, এটা অবশ্যই এটা যদি ঘটে থাকে এটা মানে অপরাধ। এটা ইসি দেখবে বিএনপি যে দাবিটা, এটা আসলে বিএনপির দাবি। ঢাকার নির্দিষ্ট কিছু আসনে কিছু ভোটার ঢাকার বাইরে থেকে, ঢাকার বিভিন্ন এলাকা থেকে ভোটার করা, মানে স্থানান্তর করা হয়েছে। এটা আসলে বিএনপির একটা হয়তো জামাতকে, আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে এটা জামাতকে ইন্ডিকেট করে, যেখানে জামাতের প্রার্থী আছে সেই আসনগুলোতে তাদের একটা দাবি। তারা ইসিকে বলতেছে যে আসলে আসন এখানে কত ভোটার স্থানান্তর হয়েছে, তারা ইসিকে তথ্য দিতে বলেছে। দেখা যাক ইসি আসলে কি হয়। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই বিষয়টি নিয়ে একেবারে মানে কি বলা যায় যে স্পষ্ট বার্তা দিয়েছেন যে এগুলার সঠিক তদন্ত হতে হবে, এবং কোথায় কিভাবে তারা আসছে, কোথা থেকে আসলো এবং কেন আসছে, এটা স্পেসিফিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। তো এইটা তো একটা আলোচনা। জামাত এবং এনসিপির আসলে কি অভিযোগের জায়গা স্পষ্টভাবে, মানে জামাত কিন্তু শুরু থেকেই ইসির বিরুদ্ধে একটা পক্ষপাতিত্ব বলতেছে, যে ইসি মানে নাম বলে না, বাট ইসির তার পক্ষপাতিত্ব একটা অভিযোগ করেছে যে ইসি বিশেষ করে রিটার্নিং কর্মকর্তাদের, জেলা যাচাই বাছাইয়ের সময় জামাতের দাবি ছিল যে যাচাই বাছাইয়ের সময় কিছু রিটার্নিং কর্মকর্তা একই অভিযোগে তাদেরগুলো বাতিল করেছে, আবার একই অভিযোগ থাকার পর বিএনপির কিছু তারা মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। এটা ছিল জামাতের একটা বড় অভিযোগ ছিল, যে একটা বড় অভিযোগ। এবং তারা নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে বলেছে। তারা বলছে যে মাঠ প্রশাসন একটা পার্টির পক্ষে কাজ করতেছে। জামাতের যে একটা অভিযোগ ছিল যে তারা শুধু মাঠ প্রশাসন, রিটার্নিং কর্মচারী ভোটের দ্বারা দায়িত্বে, মানে নির্বাচন কমিটি, তাদের বিরুদ্ধে তারা একই মানে অভিযোগগুলো তারা করতেছে। এবং তারা বলতেছে যে নির্বাচনী আচরণবিধি প্রচার যে শুরু হয়েছে, সেখানে আসলে অনেকেই দলবল নিয়ে প্রচার করতেছে। এটা আসলে জামাতের একটা বড় অভিযোগ, জামাত এটা নিয়ে তারা কথা বলতেছে। আর আপনি এনসিপির কথা বলছেন, এনসিপিও সে এক ধরনের অভিযোগ, যে এনসিপিও বলতেছে যে একটা পার্টির পক্ষে ইসি পক্ষপাত মূলক আচরণ করতেছে, নির্বাচন কমিশনকে মানে প্রার্থীদেরকে নিরাপত্তা ইসি সেভাবে দিতে পারছে না, জামাতের যেটা এনসিপির যেটা অভিযোগ। এবং আপনি হয়তো জানেন যে দ্বৈত নাগরিকত্বের যে একটা বিষয়, যে আমাদের সংবিধানে আছে যে আপনার দ্বৈত নাগরিক জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না যদি তিনি নাগরিকত্ব ছাড়েন, ত্যাগ করেন। হয়তো ধরুন আপনি আমেরিকা যে কোনো একটা রাষ্ট্রের, বাংলাদেশ ছাড়া আরেকটা রাষ্ট্রের নাগরিক আমাদের ইয়েতে অংশগ্রহণ করতে পারবে না। বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে, প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগটা আছে, তারা নাগরিকত্ব স্যালেন্ডার না করে তারা প্রার্থীতা হয়েছে, এবং তারা রিটার্নিং কর্মকর্তা তাদেরকে বৈধ ঘোষণা করেছে। এনসিপির যে মুখপাত্র এখন নতুন সাবেক উপদেষ্টা, সেই উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি হচ্ছে যে বলছেন যে আমি দেখলাম যে কোনোভাবেই দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির কথা বলেছে। তো এই ঋণ খেলাপির কথা আছে, এবং হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে জামায়াতের অভিযোগের জায়গা আছে। আমি আসলে এই আলোচনাটা মোটামুটি এখান থেকে যদি বের হয়ে আসি, নির্বাচন কমিশন আসলে এই বিষয়ে আসলে কি বক্তব্য দিচ্ছে? নির্বাচন কমিশন যেটা বলতেছে, যেমন আমার সাথে কালকে নির্বাচন কমিশন সচিবের সাথে কথা হলো ফোনে, উনি আমাদেরকে বললেন যে আসলে যদি সব দল অভিযোগ করে তাহলে বুঝতে হবে যে আমরা সঠিক ট্র্যাকে আছি, যে কারণ কারো পছন্দ হচ্ছেন না। বাট তাদের কথা হলো, ইসির কথা হলো যে আপনারা যদি আমাদেরকে, দলগুলোর মধ্যে তাদের অনুরোধ ছিল যে
সুনির্দিষ্ট অভিযোগ দিলে আমরা মানে আমাদের ব্যবস্থা নিতে ইয়া হয় সহজ মানে হয়। ঢালাওভাবে ঢালাও বললাম অভিযোগ বিভিন্ন না হলে ধরনের আসলে আমাদের দেশে তো আসলে আপনি জানেন যে অভিযোগটা আসলে খুবই রাজনৈতিক অভিযোগ দেয়। আজকে যতগুলা মানে দ্বৈত নাগরিকত্বের কেস ছিল এর মধ্যে মেজরিটি পার্সেন্ট দ্বৈত নাগরিকত্বের অভিযুক্ত, তাদের মেজরিটি পার্সেন্টকে আজকে দুই একজন বাদে তাদের আজকে আপিল তাদেরকে নির্বাচনে যোগ্য ঘোষণা করলো। এর মধ্যে শুধু এখন পর্যন্ত কালকে আপিলের রায় দিবে বিএনপির প্রার্থী কুমিল্লা 3 আসনের কাইকোবাদ, ওনার বিরুদ্ধে যে উনি তুরস্কের নাগরিক একটা ইয়ে আছে যে উনি ওনার আইনজীবী বলছেন উনি সেটা ত্যাগ করেছেন, সে শুনানি আগামীকাল হবে। আর দুইজনের শুধু বাড়তে তারা দুইজনের অভিযোগ প্রমাণ ইসির আপিলে প্রমাণিত হওয়ার কারণে তাদের নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। আর এনসিপির একটা ঋণ খেলাপি, আসলে মানে আমাদের নির্বাচন কমিশন শুরু থেকে বলছে যে ঋণ খেলাপির বিষয়ে তারা খুবই শক্ত অবস্থানে। বিএনপির একজন বড় প্রার্থী হাসনাত আবদুল্লাহর অপোনেন্ট মঞ্জুরুল আহসান মুন্সি, ওনার প্রার্থিতা ঋণ খেলাপির জন্য বাতিল হয়ে গেছে। বিএনপি আজকে আরেকজন প্রার্থী বাতিল হয়েছে ঋণ খেলাপির অভিযোগে, চিটং 2-এর সরোয়ার আলমগীর সাহেব, ওনারও একই অভিযোগে ঋণ খেলাপির জন্য বাতিল হয়ে গেছে। আর আপনি অভিযোগের বিষয়টা আসলে আমাদের ভোটের কালচারে আসলে অভিযোগটা আসলে খুবই মানে পার্টি, আপনি হয়তো অতীতের ইলেকশনগুলো দেখেন যে পার্টির বিরুদ্ধে ইসিতে অভিযোগ হয়, একটা পাল্টা অভিযোগ পাল্টা, এটা একদম খুবই কমন। নির্বাচনে যারা বিশেষজ্ঞ তাদেরও কথা এটা যে আসলে বাট তাদের একটা বক্তব্য এবারে অভিযোগটা খুবই আর্লি হয়ে গেছে। মানে আগে অভিযোগগুলো হতো যে আপনি হয়তো দেখতেন যে প্রচারের শুরু হওয়ার পর থেকে অভিযোগগুলো হতো, আমাদের এটা হলো যে এবারে একদম শুরু থেকেই এই অভিযোগটা মানে নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই তফসিল ঘোষণার পর থেকেই একটা অভিযোগ পাল্টা অভিযোগের একটা ইয়ে হচ্ছে। ইসি প্রত্যেকটা কেস টু কেস যদি বলে যে না এই অভিযোগ আমাদের বিরুদ্ধে হয়েছে, আমরা এটা দেখছি, এটার ঘটনা এই ঘটছে, তাহলে মানুষ ভোট নিয়ে একটা আস্থা পাবে। আর যদি ইসি যদি দায় সারা দেয় তখন মানুষের কাছে একটা আস্থার সংকট তৈরি হবে, ভোট নিয়ে একটা আস্থার সংকট তৈরি হবে। সাধারণ মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে এই নির্বাচনটা, এবং সরকার বারবার বলেছে যে একটা উৎসবমুখর এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার তারা দিতে চায়, নির্বাচন উৎসব হবে এবার। তো প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল এটা। তো সব মিলে আসলে সেই উৎসব কিংবা সুষ্ঠু নির্বাচনের দিকে আসলে দেশ আগাচ্ছে কিনা? আপনি যেটা বলেছেন যে উৎসব কিনা, আসলে এটা নির্বাচনটা আসলে উৎসব হবে কি এটা হবে উৎসবের বিপরীত শব্দ আগের মতন একেবারে সহিংসতা হবে কিনা সেটা আসলে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে বোঝা যাবে। আমাদের নির্বাচনী হয়তো আপনি জানেন যে কালকে মানে 19-20 তারিখে হলো যে মনোনয়ন প্রত্যাহারের দিন, শেষ সময় 21 তারিখে হলো যে নির্বাচন প্রতীক বরাদ্দ দিবে, 22 তারিখে থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে দলগুলো মাঠে নেমে যাবে, প্রচার নিজস্ব কৌশলে। তারপর থেকে আসলে ভোটের মাঠটা আসলে নির্বাচনী মাঠটা বোঝা যাবে যে আসলে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে। যদি সহিংসতার, অনেকেই আমাদের বিশ্লেষকরা সহিংসতার আশঙ্কা করছেন যে কারণ দুইটা দলই এখন মাঠের যে বড় দুইটা দলই একজন আরেকজনকে ছাড় না দেওয়ার একটা মানসিকতা আমরা দেখতেছি বিভিন্ন ক্ষেত্রে তাদের ইয়াগুলা। সেটা যদি সেটা যদি থাকে তাহলে হয়তো এক ধরনের আমরা এটাতে ইসির মূল পরীক্ষাটা আমি মনে করি যে 22 তারিখ থেকে শুরু হবে। ভোটের মাঠটা তারা যদি সহিংসতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে তাহলে আমাদের জন্য আমরা একটা ভালো একটা হয়তো অংশগ্রহণমূলক সেটা ভোটের দিন বোঝা যাবে, আমরা একটা নির্বাচন পরিবেশটা একটা ভালো পরিবেশ। আর যদি সেটা যদি সহিংসতার দিকে রূপ নেয় সেটা আসলে সময়ই বলে দিবে আসলে নির্বাচনটা কোন ট্রেনে যাবে, সঠিক ট্রেনে যাবেন নাকি ট্রেন লাইনচ্যুত হবে, সেটা আসলে সময়ই বলবো। আপনি আগাম আসলে প্রেডিক্ট করা আসলে খুবই ধন্যবাদ তানিম আহমেদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের দর্শকদেরকে। জাতির প্রত্যাশা, আমরা আশা করি যে সেইটা আমরা এটা 12 ফেব্রুয়ারি একটা ভালো নির্বাচন আমরা দেখতে পাবো। আজকে 18 তারিখ, তার মানে 13 দিন আছে এই মাসের এবং তার আগামী মাসের 12 দিন, সব মিলে 25 দিন আছে এই জাতীয় নির্বাচনের। এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে, হয়তো সহকর্মী তানিম আহমেদ যেটা বললেন সেটা যে প্রচারণা শুরু হওয়ার পর বোঝা যাবে আসলে এই নির্বাচন সরকারের যে প্রতিশ্রুতি সেটা উৎসবমুখর, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক সেই নির্বাচন হবে কিনা সেই শঙ্কা এখনও রয়ে গেছে। এর মাঝেই আসলে প্রচারণা শুরু হচ্ছে। চোখ রাখুন আজকের পত্রিকায়। আবারও দেখা হবে অন্য কোনো পডকাস্টে।